2026 সালে সদ্য মুক্তিপ্রাপ্ত ভারুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে ও মৌনী রয় অভিনীত হে জাওয়ানি তো ইশক হোনা হে মুভিটা চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় এক দম্পতি ম্যারেজ কনসালটেন্টের কাছে আসে। আসলে ওদের জীবনে কিছু ঝামেলা হচ্ছিল, সেটা ঠিক করানোর জন্যই এখানে ওরা এসেছিল। ছেলেটার নাম জাজ আহুজা আর মেয়েটার নাম বানি। এখানে আসার পরপরই কনসালটেন্ট ওদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের কি সমস্যা আর বিয়ের কতদিন হলো। তখন ওরা জানায়, আমাদের বিয়ের 5 বছর হয়ে গেছে। এরপর বানি বলতে থাকে, মূল সমস্যা হলো জাজ আমাকে একটু বেশিই ভালোবাসে আর সবসময় শুধু আমার সঙ্গে সে শারীরিক সম্পর্ক করতে চায়। সেটাতেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি প্রোটেকশন ব্যবহার করতে বলি আর জাস্ট প্রোটেকশন একদমই ব্যবহার করতে চায় না। এটাই আমাদের মূল সমস্যা। কথাটা শুনে খানিকটা হকচকিয়ে যায় ম্যারেজ কনসালটেন্ট। এমন সমস্যার আগে সে কখনো ফেস করেনি। ওদের দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতিই নেই, কিন্তু একজন বাচ্চা নিতে চাচ্ছে আর অন্যজন এখন বাচ্চা নিতে চাচ্ছে না। এটাই ওদের মূল সমস্যা। এর জন্য এই অদ্ভুত সমস্যাটা ম্যারেজ কনসালটেন্টও ঠিক করতে পারে না, আর ওরা পড়ে যায় আরও বেশি বিপদে। কাহিনীটা 5 বছর আগে শিফট হয়। একদিন সমুদ্রের পাশে একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছিল গাড়ি নিয়ে জাজ। তখনই উল্টো দিক থেকে আবার বানি তার বন্ধুবান্ধব নিয়ে আসতেছিল। দুজনের গাড়িটাই সামনাসামনি পড়ে যায়। ওভারটেক করার কোনো জায়গায় ছিল না সেখানে। জাজ তখন ওকে বলে ওর গাড়িটা পিছিয়ে নেওয়ার জন্য, আর বানি বলতে থাকে জাজের গাড়িটা যেন সে পিছিয়ে নেয়। কিন্তু ওরা দুজনের কেউই নিজে পিছাতে চাচ্ছিল না। অনেক কথাবার্তা বলার পরে এক পর্যায়ে বানি তার গাড়িটা পিছিয়ে নেয়। এটা দেখে আবার খুশি হয়ে যায় জাজ, কিন্তু তখনই বাধে মূল বিপত্তি। বানি ওর গাড়িটা খানিকটা পিছে নিয়ে আবারও অনেক জোরে করে এসে জাজের গাড়িতেই মেরে দেয়। তারপর ঠেলতে ঠেলতে রাস্তার শেষে ওকে নিয়ে আসে এবং গাড়ি নিয়ে চলে যায়। ব্যাপারটাতে অনেকটাই শক খেয়ে গিয়েছিল জাজ। কি হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারে না। তার পরপরই দেখা যায় এই সমুদ্র সৈকতে জাজ এবং তার বন্ধু এসেছিল। ওরা দুজন আসলে ওয়েডিং ফটোগ্রাফার। এখানে তারা একটা বিয়ের ইভেন্ট কাভার করতে এসেছিল। এখানে মোটাকাটা একজনের বিয়ে হচ্ছিল। জাজ ঘোরাঘুরি কাটতে থাকলে হঠাৎ করেই তার আবার দেখা হয়ে যায় বানির সঙ্গে। তখন জাজ ওর সাথে গিয়ে ফ্লাইট করতে শুরু করে। বলে, প্রথমবার দেখা হয়েছে এটা তো কোইন্সিডেন্স, আর দ্বিতীয়বার তো আমাদের দেখা হয়েছে উপরে যিনি আছেন তার প্ল্যান মোতাবেক। এরপর বানির আবার কয়েকটা ছবিও তুলে দেয়। বানি সেখান থেকে চলে যাওয়ার সময় ওকে জাজ বলে, তুমি আমার ক্যামেরাতে দ্বিতীয় সুন্দরী মেয়ে। এই কথাটা শুনে ওর কাছে এসে বানি জানতে চায়, তাহলে তোমার ক্যামেরাতে তোলা 1 নাম্বার মেয়েকে। তখন জাজ হাসতে হাসতে বলে, তুমি যদি হাসো তাহলে তুমিই হবে 1 নাম্বার সুন্দরী মেয়ে। এতে অবশ্য খানিকটা ওর ওপরে ভালো লাগা তৈরি হয়ে যায় বানির। এরপর থেকে জাজ সবসময় বানির পিছা করছিল এই ওয়েডিংটাতে। একসময় যখন বানি তার বান্ধবীদের সঙ্গে কোথাও একটা যাচ্ছিল, তখন ওর কাছে গিয়ে ওকে ধরে এনে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো আর কি কাজ এখানে তোমার। তখন বানি হাসতে হাসতে বলে, আমি এখানে বিয়েতে এসেছি আর আমারই বিয়ে হচ্ছে। এই কথাটা শুনে অনেকে বড় মাপের একটা শক খেয়ে যায় জাজ, কারণ এখানে তো মোটা কাটা গল্লু মল্লু দেখতে একটা ছেলের বিয়ে হচ্ছিল, আর বানির মতো এত সুন্দরী একটা মেয়ে এই ছেলেকে বিয়ে করছে। এটা কোনো মতেই যেন মেনে নিতে পারছিল না জাজ। সে বানিকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাভ তাতে কোনো হয় না। বানি বলে, আমার গল্লু মল্লু দেখতে ছেলেকেই পছন্দ, এই জন্য আমি ওকে বিয়ে করছি। এক পর্যায়ে সেই ছেলেটাকে ফুটবল দিয়ে আঘাত করতে থাকে জাজ এবং তার বন্ধু। আসলে এটাই ছিল তার প্ল্যান, যেন সেই ছেলেটা বিয়ে করতে না পারে বানিকে। এতে করে সেই ছেলেটার নাকটা পর্যন্ত ফেটে যায়। তখনই দেখা যায় অন্য একটা মেয়ে এসে সেই ছেলেটাকে হবু স্বামী হিসেবে সম্বোধন করে। তার মানে এই ছেলেটার বিয়ে বানির সঙ্গে হচ্ছে না, এই মেয়েটার সঙ্গে হচ্ছে। তখন জাজ খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর থেকেই ওদের দুজনের সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকে আগাচ্ছিল। একদিন বিকেলবেলাতে বানি 1 বোতল লাল পানি নিয়ে এসে জাজকে সেটা অফার করে। প্রথমে তো জাজ সেটা খেতে চায় না, কিন্তু বানি রাগ করছে দেখে সে আবার ওর সঙ্গ দেয়। তখন একটা জায়গায় গিয়ে ওরা দুজনে বসে এই লাল পানিটা খেতে শুরু করে। বানি আবার লাল পানিটা কোনোভাবেই সহ্য করতে পারত না। একদম পাগলের মতো আচরণ করতো সে এটা খেলে। তো এখানেও লাল পানিটা খাওয়ার পরপরই সে জাজের সঙ্গে অন্তরঙ্গ হতে থাকে। এই ব্যাপারটা আবার খুব ভালোই লাগছিল জাজের। তারপর নেশার ঘরে ওরা দুজনে একে অপরকে যে বিয়ে করবে এটাও জানায়। সেদিন রাত্রেবেলাতেই একটা পণ্ডিতকে ধরে আনা হয় এবং অপেক্ষা করতে থাকে ওরা বানির আসার জন্য। কেটে যায় অনেকক্ষণ, কিন্তু তারপরেও বানি আসে না। এতে খানিকটা চিন্তায় পড়ে যায় জাজ। হয়তোবা বানি তার সাথে মজা করে তাকে বিয়ে করতে চেয়েছিল, আর সে তো সেটা সিরিয়াসলি ভেবে পণ্ডিতকেই নিয়ে এসে পড়েছে। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না।
তবে কিছুক্ষণ পরে বানি আবার চলে আসে এবং বিয়ে করে নেয় ওরা দুজন। এভাবে নেশার ঘরেই ওদের দুজনের বিয়েটা সম্পন্ন হয়েছিল। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। ওরা দুজনে ডিভোর্স নেওয়ার জন্য একটা কোর্টে এসে উপস্থিত হয়। তারপর জাজকে সবকিছু খুলে বলে। তখন জাজ সাহেব ওদের এই গল্পটা শুনে তো হতবাক হয়ে যায়। আজ পর্যন্ত সে এমন কোনো ডিভোর্সি কেস সামনে পায়নি। ওদের দুজনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভই হয় না। তখন জজ সাহেব ওদেরকে বলে, ঠিক আছে, তোমাদের আমি ডিভোর্স করিয়ে দিব, কিন্তু 6 মাসের একটা ওয়ার্নিং পিরিয়ড থাকবে। তারপরেও যদি তোমাদের কাছে মনে হয় যে তোমাদের আলাদা হওয়ার প্রয়োজন, তাহলে আমার কাছে এসো, আমি তোমাদের ডিভোর্সটা করিয়ে দিব। অন্য কোনো উপায় না থাকায় জজ সাহেবের কথাটা মেনে নিতে হয় ওদের দুজনকেই। এরপর ওরা দুজনেই চলে আসে ওদের বাড়িতে। বানি তখন তার জিনিসপত্র গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাবে। জিনিসপত্র গুছানো হয়ে গেলে জাজকে বানি বলতে থাকে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্কটা একদমই ওয়ার্কআউট করছে না। তো আমাদের জন্য এটাই ভালো হবে যে আমরা মুভ অন করে নিই। এটা বলেই চলে যাচ্ছিল, ঠিক তখনই ওই মদের বোতলটা ওদের চোখে পড়ে। এটা আসলে সেই বোতলটাই যেটা খেয়ে ওরা দুজনে বিয়ে করে নিয়েছিল। তো আজকেও সেটা ওরা খাবে বলে ডিসাইড করে। 2 মাস পরের কথা। জাজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়। সেখানে ওর কাজকর্ম খুব ভালোভাবেই চলছিল। হঠাৎ করে একটা ওয়েডিং শুটে আসে ওরা 2 বন্ধু। সেখানে দেখা যায় প্রীত নামের একটা মেয়ে তার বান্ধবীদের সঙ্গে বসেছিল। তখন ওর বান্ধবীরা ওকে ডেয়ার দেয় যে ওই ছেলে ফটোগ্রাফারটা আছে, ওকে গিয়ে কিস করতে হবে। তো প্রীত সেটা অ্যাকসেপ্ট করে নেয় আর চলে আসে জাজের কাছে। আচমকায় ওকে চুমু খেয়ে বসে প্রীত। এতে খানিকটা হকচকিয়ে গিয়েছিল জাজ। কেন সেই মেয়েটা আচমকায় এসে ওকে চুমু খেলো কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই কিছুদিন পিসের একটা ঘটনা দেখানো হয়। একটা জায়গাতে বেড়াতে গিয়েছিল প্রীত। সেখানে গিয়ে বোটে করে যাওয়ার সময় হঠাৎ করে ওদের বোটটা উল্টে যায়। প্রীত সাঁতার জানত না, এর জন্য সে পানিতে হাবুডুবু খাচ্ছিল। তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জাজ এবং ব্যাপারটা সে খেয়াল করে। তারপর এক লাফ দিয়ে পানিতে ডুব দিয়ে প্রীতকে বাঁচিয়ে নিয়ে আসে। কিন্তু প্রীতের পেটের মধ্যে অনেক পানি জমেছিল এবং তার জ্ঞান ছিল না। তো ওর স্কুলের শিক্ষকের শেখানো সিস্টেম মোতাবেক সে প্রীতের মুখের সঙ্গে মুখ লাগিয়ে অক্সিজেন দেয়। এতে এক পর্যায়ে বেঁচে যায় প্রীত। ব্যাপারটাতে সে জাজের ওপরে অনেকটা খুশিও হয়ে যায়। এখানে চুমু খাওয়ার পরে প্রীত সেই কাহিনীটার কথা মনে করিয়ে দেয় জাজকে। সেদিন তো তোমাকে আমি ধন্যবাদ জানাতে পারিনি, তো আজকে জানিয়ে দিলাম। এই ব্যাপারটা অবশ্য খুব ভালোই লাগে জাজের। যদিও বানি তাকে ছেড়ে গেছে, এর জন্য সে খানিকটা দুঃখী ছিল, কিন্তু এখন সে প্রীতকে পেয়ে আবার সবকিছুই ভুলে যায়। এরপর থেকে ওদের দুজনের সম্পর্ক আস্তে আস্তে ভালোর দিকে আগাতে থাকে। অনেক জায়গাতে ওরা একসঙ্গে যেত এবং ঘোরাঘুরি করত, সাথে প্রচুর খাওয়া দাওয়া করত, আর নাচা গানা তো আছেই। এভাবে কেটে যায় অনেক দিন। একদিন হঠাৎ করে প্রীত জাজকে একটা অ্যাড্রেস দিয়ে সেখানে ওকে আসতে বলে। তো সেদিন রাত্রেবেলাতেই জাজ চলে আসে সেই ঠিকানা মোতাবেক জায়গায়। ওখানে একটা বাড়ির সামনে আসার পরে দেখতে পায় একটা কুকুর বাঁধা ওই বাড়ির সামনে। সেই কুকুরটা আবার জাজকে মোটামুটি ভালোই ঝামেলা দেয়। গাড়ির ওপরে উঠে অনেকক্ষণই বসে থাকতে হয় জাজকে। তারপর এক পর্যায়ে সে সুযোগ পেয়ে কোনো মতে এসে পৌঁছে বাড়ির ভেতরে। আস্তে আস্তে চলে যায় প্রীতের রুমের মধ্যে আর তার জামা কাপড় নিয়ে ফিল করতে থাকে। ঠিক তখনই আবার জাজকে ধরে ফেলে রান্ধাওয়া নামের একজন। ওর হাতে ছিল একটা বন্দুক। সে জাজকে অনেক ভয় দেখাতে থাকে যে সে কেন এখানে এসেছে। ওরা মনে করেছিল যে জাজ হয়তো বা চোর। এরকম কিছুক্ষণ চলার পরে হঠাৎ করেই সেখানে চলে আসে প্রীত আর রান্ধাওয়াকে ভাই বলে সম্বোধন করে। আসলে প্রীত হচ্ছে রান্ধাবার ছোট বোন। তখন জাজ গিয়ে প্রীতের পেছনে লোকে আর ওনাকে জানায়, আপনার বোনই আমাকে এখানে আসতে বলেছিল এবং ঠিকানা দিয়েছিল, এর জন্য আমি এসেছি, তো আমার কোনো দোষ নেই। এই কথাটা শুনে রান্ধাবা জানায়, তোকে আসতে বলেছে এটা ভালো কথা, তো তুই রাতে কেন এসেছিস আর ওর ঘরে তুই কি করছিলি? এটা বলেই আবার ওর দিকে বন্দুক তাক করে। ব্যাপারটা হাতের বাহিরে চলে যাচ্ছে, এর জন্য প্রীত ওর ভাইকে থামায় আর জানায়, তোমাকে বলেছিলাম না ভাইয়া যে কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়ে পানিতে ডুবে গিয়েছিলাম, সেখানে আমাকে এই জাজই বাঁচিয়েছিল, ওর জন্যই আজকে আমি জীবিত আছি। এগুলো শোনার পরেও রান্ধাবাই ব্যাপারটা মেনে নিতে পারছিল না যে ওর বোনের ঘরে অন্য কেউ ঢুকে পড়েছে, তাও আর রাত্রেবেলাতে। যদিও সে তার বোনকে বাঁচিয়েছিল, তারপরেও তার বোনের ঘরে ঢোকার পারমিশন তো নেই ওর। এরপর প্রীত অবশ্য ওর ভাইকে অবাক করে দিয়ে বলে, আমি জাজকে ভালোবাসি আর জাজও আমাকে ভালোবাসে। তখন অবশ্য ব্যাপারটা বুঝতে পারে রান্ধাওয়া। এভাবেই দিন কাটতে থাকে। একদিন সকালবেলাতে রান্ধাওয়া গোসল করে বের হয়। সে গুনগুন করে গান গাইছিল আর হাতলা পাতলা ডান্সও করছিল। ঠিক তখনই ওর ঘরের কলিং বেলটা বেজে ওঠে। জাজ গিয়ে দরজাটা খুলেই তো হতবাক হয়ে যায়, কারণ দরজার ওপারেই দাঁড়িয়েছিল ভানি।
সে তার লাগেজপত্র নিয়ে চলে এসেছিল। তখন জাজ ওকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? বানি জানায়, এখনও কিন্তু আমি তোমার বউই আছি। আমাদের 6 মাস কিন্তু এখনও পার হয়নি, আর আমাদের ডিভোর্সটাও এখনও ফাইনাল হয়নি। তবে তোমার জন্য একটা খুশির খবর আছে। এটা কোনোভাবেই আমি তোমাকে ফোনে দিতে চাই না, এর জন্যই সরাসরি আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। ওর মুখে এসব কথা শুনে খানিকটা শক খেয়ে গিয়েছিল জাজ। সে বুঝতে পারছিল না যে ভানি ওকে কি বলবে। তার পরপরই ওকে অবাক করে দিয়ে ভানি জানায়, তুমি 5 বছর ধরে যা চাইছিলে সেটাই হয়েছে, মানে আমি প্রেগনেন্ট। এই কথাটা শুনে হকচকিয়ে যায় জাজ আর জিজ্ঞেস করে, বাচ্চার বাবাটাকে? এটা শুনে খানিকটা রাগান্বিত হয়ে যায় বানি আর বলে, বাচ্চার বাবা আবার কে? তুমি? সাথে ওকে কষে একটা চড়ও বসিয়ে দেয়। সবকিছু কি তুমি ভুলে গেছো? কিন্তু আসলে সত্য কথা তো এটাই যে কোনো কিছুই মনে করতে পারছিল না জাজ। তখন বানি বলে, মনে করো তো যেদিন আমরা জজ সাহেবের কোর্টরুম থেকে এসেছিলাম বাড়িতে, সেদিন আমার কাপড় চোপড় প্যাক করে আনার পরে কি হয়েছিল? আমরা সেখানে একটা লাল পানির বোতল দেখতে পেয়েছিলাম, যেটা আমরা 5 বছর আগে খেয়ে বিয়ে করে নিয়েছিলাম। তখন সেখানে আবার ওই লাল পানির বোতলটা খুলেছিলাম আমরা দুজন এবং খেয়েছিলাম। লাল পানি খেয়ে তুমি আমার সঙ্গে রোমান্স করতে শুরু করো। প্রথমে অবশ্য আমি তোমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে আমিও আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আর কন্ট্রোল হারিয়ে আমরা দুজনে সেই গভীর মুহূর্তের মধ্যে ডুবে যাই। আর এ কারণেই আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছি। এই কথাটা শুনে অবশ্য জাজের খুশি হওয়ার কথা, কারণ সে গত 5 বছর ধরে চাইছিল বাচ্চার বাবা হতে, কিন্তু কেন জানি সে একটুও খুশি হতে পারছিল না। এর মূল কারণ হচ্ছে সে তো মুভ অন করে ফেলেছে, আর তার জীবনে তো এখন প্রীত চলে এসেছে। সাথে প্রীতের ভাই যে মাপের সন্ত্রাসী, তিনি যদি এই বানির ব্যাপারটা জানতে পারেন, তাহলে বানি এবং জাজ দুজনকেই তিনি গুলি করেই মেরে ফেলবেন। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না জাজ। সে আস্তে আস্তে জালের মধ্যে পাকড়িয়ে যাচ্ছে। তার পরপরই বানি এটাও জানিয়ে দেয় যে আমি এখন থেকে তোমার সঙ্গে এই বাড়িতে একসঙ্গেই থাকব। ঠিক তখনই জাজের ফোনে আবার একটা কল আসে। প্রীত কল দিয়েছিল। তারপর সে তার বাড়িতে আর্জেন্টলি যেতে বলে জাজকে। জাজও তখন বানিকে এটা ওটা সুতা দিয়ে বেরিয়ে পড়ে প্রীতের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই সে চলে আসে প্রীতের বাড়িতে আর ওকে গিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি এমন ইমার্জেন্সি? তখন প্রীত খুশি মনে একটা প্রেগনেন্সি কিট দেখায়, এটাতে পজিটিভ এসেছে। তবে প্রথমে তো এই ব্যাপারটা আবার বুঝতে পারে না জাজ, আর মনে করে এটা হয়তো বা করোনার টেস্ট। তারপর প্রীতকে বলে, আমি প্রেগনেন্ট। এই কথাটা শুনে ডাবল শক খেয়ে যায় জাজ। একদিনে সে 2টা সন্তানের বাবা হতে চলেছে। ওদিকে বাড়িতে রেখে আসলো বানিকে, আর এখানে আবার প্রীত। দুজনেই প্রেগনেন্ট। কি করবে এখন জাজ? সে তখন প্রীতকে বলে, আমরা তো প্রোটেকশন ইউজ করেছিলাম, তাহলে এটা কিভাবে হলো? প্রীত জানায় হয়তোবা প্রোটেকশনটা ফেইল করেছিল। কিন্তু প্রীত খেয়াল করে দেখতে পায় জাজ কেন জানি খুশি হয়নি। তারপর সে জাজকে ব্যাপারটা বললে জাজ ওপরে ওপরে খুশি হওয়ার ভান করে, কিন্তু ভেতরে ভেতরে তো সে অনেক বেশি টেনশনে ছিল। মনে হচ্ছে সে সুতার জাল কেটে এসে লোহার জালে ফাঁসল। প্রীতি যে প্রেগনেন্ট হয়েছে যখন এটা তার ভাই জানতে পারে, তখন তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। জাজকে প্রথমে তো সে এটা সেটা বলতে থাকে, তারপর অবশ্য ব্যাপারটা মেনেও নেয় এবং ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করতে থাকে। দিন এভাবেই কাটছিল। 2 মাস পরের কথা। জাজ একদিন বানিকে নিয়ে একটা হাসপাতালে চলে আসে চেক আপ করানোর জন্য। সেখানে সবকিছু ভালোভাবেই চলছিল। চেক আপ করানোর পরে ওরা কাউন্টারে এসে যখন বিল পরিশোধ করছিল, ঠিক তখনই আবার সেই হাসপাতালেই চলে আসে প্রীত এবং তার ভাইয়েরা। আসলে ওরাও এখানে প্রীতের চেক আপ করাতেই এসেছিল। এটা দেখে তো সেখান থেকে কেটে পড়ে জাজ আর গিয়ে বাথরুমের মধ্যে লুকায়। কিছুক্ষণের মধ্যে অবশ্য প্রীতেরও বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন সে বাথরুমে গিয়েই দেখতে পায় জাজকে। এরপর সবাই মিলে ওকে জিজ্ঞাসা করতে থাকে সে এই হাসপাতালে কেন এসেছে। তখন জাজ বুদ্ধি করে বলে, তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি জানতাম যে তোমরা হাসপাতালে আসবে, এর জন্য আমি আগে থেকে এখানে এসে বসেছিলাম এবং তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা অবশ্য জাজের এই মিথ্যে কথাটাও বিশ্বাস করে নেয়। তারপর প্রীতকে নিয়ে জাজ আবার ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য যায়। এবার অবশ্য জাজ মাথায় টুপি এবং একটা মাস্ক পরে তার চেহারাটা লুকিয়েছিল, যেন ডাক্তার এবং কম্পাউন্ডার ব্যাপারটা বুঝতে না পারে। এভাবে চেক আপ করাতে করাতে কম্পাউন্ডার এক পর্যায়ে দেখে ফেলে জাজের চেহারাটা। তাকে চিনেও ফেলে সে। তারপর ওকে বাহিরে ডেকে নিয়ে এসে ওর হাতে কিছু টাকা ধরিয়ে দেয়, আর ব্যাপারটা ম্যানেজ করে নেয় যে ও যেন কাউকে না বলে। কম্পাউন্ডারও টাকা পেয়ে রাজি হয়ে যায় ওর শর্তে। এখানে থাকা ডাক্তার ওদের দুজনকে সাজেস্ট করে ইয়োগা ক্লাস জয়েন করার জন্য। তখন ওরা দুজনেই আবার একটা ইয়োগা ক্লাসে জয়েন করে। সেখানে ওদের টিচার ওদেরকে একটা গল্প শোনায়। বাড়িতে স্বামীকে কখনোই একা একা ছেড়ে আসতে নেই, আর যদি মেড থাকে তাহলে তো কোনোভাবেই নয়, তাহলে অনেক বাজে কিছু হয়ে যেতে পারে।
হয়তোবা তার সাথে পরকীয়া করতে পারে তোমাদের হাজবেন্ড। এই কথাটা আবার প্রীতের মস্তিষ্কে গেঁথে যায়। সেও ভাবতে থাকে হয়তোবা জাজও এমন কিছু করতেই পারে। এর জন্য ওকে কিছু না বলেই ওর বাড়িতে চলে আসে প্রীত। এটা দেখে তো থতবত খেয়ে যায় জাজ, কারণ এখানে তো আগে থেকেই বাণী ছিল। ওদের দুজনের যদি দেখা হয়ে যায় তাহলে মহাভারত এখানেই হয়ে যাবে। দুজনে মিলে যে জাজকে কচুকাটা করে ফেলবে এটাও সে বুঝতে পারে। তবে এখানকার ব্যাপারটা খুবই মজাদার ছিল। একজন যখন বাইরে আসতেছিল তখন অন্যজন যাচ্ছিল ভেতরের রুমের মধ্যে। এই মেনশনে অনেকগুলো রুম ছিল, এর জন্য ওদের দুজনের সঙ্গে দুজনের আর দেখা হয় না। প্রীত প্রায় সবগুলো রুম চেক করে বাইরে চলে আসে। তখন তাড়াহুড়ো করে জার্জকে নিয়ে বেরিয়ে পড়ে। এবারকার মতো বেঁচে যায় জাজ। অন্যদিকে প্রীত এবং বাণী একসঙ্গে ইয়োগা জয়েন করেছিল। তো ওরা দুজনে কথাবার্তা বলতে বলতে ভালো বন্ধুত্ব করে ফেলে। এর জন্য সেদিন বিকেলবেলাতেই ওরা দুজনে একসঙ্গে চলে আসে একটা কফি শপে। সেখানে দুজনে কফি খেতে খেতে ফোন দেয় জাজকে আর ওদেরকে পিক করে নিতে বলে। তবে জাজ ভানিকে জানায় আমি একটু ব্যস্ত আছি, তো এখন আসতে পারবো না। আর প্রীতের কাছে সে আসতে চায়। কিন্তু জাজ তো আর জানতো না যে ওরা দুজনে একটা জায়গাতেই একটা টেবিলে বসেই একসঙ্গেই কফি খাচ্ছে আর গল্প করছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে জাজ। এসেই তো দেখতে পায় ওরা দুজনে এক টেবিলেই বসে থেকে গল্প করছিল। এতে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায় জাজ। তারপর নিজের হুডিটা মাথায় দেয় এবং গিয়ে একজনের হেলমেট মাথায় পরে চলে আসে সেই টেবিলে। এখান থেকে জাজ পালাতে পারত, কিন্তু ওকে আগেই দেখে ফেলেছিল প্রীত। জাজকে এই অবস্থায় দেখে বারবারই প্রীতকে জিজ্ঞেস করছিল তুমি হেলমেট পরে কেন আছো? এই গরমের মধ্যে কেউ কি হেলমেট পরে থাকে? জাজ তখন বলে যে একটু ঝামেলা আছে, হেলমেটটা খোলা যাবে না। এমনকি সে হেলমেটের ভেতর দিয়ে কফিও খাচ্ছিল। এভাবে ওরা অনেকক্ষণ গল্পগুজব করার পরে দুজনেই উঠে যায় সেই টেবিল থেকে। তার পরপরই সেখানে চলে আসে হেলমেটের মালিক আর হেলমেটটা খুলে নিতে যায়। তখন অবশ্য ওর সাথে খানিকটা হাতাপায় হয়ে যায় জাজের। এ যাত্রায়ও বেঁচে যায় জাজ। এরপর জাজ বাড়িতে গিয়েই আরও বড় মাপের একটা ঝাটকা খায়। দেখতে পায় ওর মা চলে এসেছে ওর দেশ থেকে। তখন জাজ মাকে জিজ্ঞেস করে তুমি এখানে আমাকে না বলে কেন এসেছো মা? তিনি জানায় তোর বউ তো প্রেগনেন্ট, এখন ওর পাশে থাকাটা খুবই জরুরি, এই জন্যই আমি এসেছি। তবে এটা আবার খুব ভালোভাবেই নেয় জাজ। এর পরপরই সে চলে আসে আবার প্রীতের বাড়িতে। তখন প্রীত মন খারাপ করে তার ভাইয়ের কাছে বলতে থাকে আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো, আমার দেখাশোনা করতে পারতেন, আমাকে একলা একলা এই ঝামেলা পোহাতে হতো না। এটা শুনে জাজ বলে তোমার মা নেই তো কি হয়েছে, একদমই মন খারাপ করো না, আমার মাই তো তোমার মা। এই কথাটা শুনে রান্ধাওয়া বলে এটা কিন্তু তুমি ভালো বলেছ, তাহলে তোমার মাকে এখানে নিয়ে আসো, টিকিট আমিই করিয়ে দিচ্ছি। এই ব্যাপারটা তারও বেশি ঝামেলায় পড়ে যায় জাজ। সে ওদের সিম্প্যাথি নিতে চাইছিল, কিন্তু এখানে সেই তো জালের মধ্যে আটকে যাচ্ছে। তার মা তো অলরেডি তার বাড়িতে এসে পড়েছে, তাহলে এখন সে আবার কোথা থেকে আরেকটা মা পাবে? প্রীতের বাড়ি থেকে বেরিয়ে সাথে সাথেই জাজ কল দেয় তার বন্ধুকে আর একটা মা জোগাড় করে দিতে বলে। পরদিন সকালবেলাতেই সেই ভাড়া করা মাকে নিয়ে চলে আসে প্রীতের বাড়িতে জাজ। তবে সে যে মাকে এনেছিল ইনি দেখতে অনেকই ইয়াং। ওনাকে দেখে একদমই জাজের মা বলে মনে হচ্ছিল না, বড়জোর তার বোন হতে পারে। কিন্তু তারপরে ওরা ওনাকে মা বলেই সম্বোধন করে। মা ওদের জন্য দেশ থেকে কিছু গিফটও এনেছিল। সেখান থেকে এই পর্ব কাটিয়ে জাজ সরাসরি চলে আসে ওর বন্ধুর কাছে আর তাকে এটা ওটা বলতে থাকে তোকে আমি মা দিতে বলেছিলাম, তুই কিনা আমার বোনের মতো ইয়াং একজনকে পাঠিয়ে দিয়েছিস, এটা কি তুই কোনো কাজ করেছিস? আর একটু হলেই তো আমি ধরা খেয়ে যেতাম ওদের কাছে। তখন ওর বন্ধুটা জানায় তুই একদমই চিন্তা করিস না, যাকে আমি পাঠিয়েছি সে খুবই ভালোভাবে তোর মায়ের রোলটা প্লে করতে পারবে, কারণ সে আসলে একজন মডেল এবং স্ট্রাগলিং আর্টিস্ট। তো এগুলো নিয়ে তুই একদমই টেনশন করিস না, সবকিছু ভালোই ভালোই হয়ে যাবে। সেদিন রাত্রেবেলাতে আবার রান্ধাওয়ার কেয়ারটেকার ওকে একটা ভিডিও এনে দেখায়। সেই ভিডিওতে দেখা যায় জাজ যে মাকে এনে দিয়েছিল এটা তারই ভিডিও। তিনি আইটেম সঙ্গে ডান্স করছিলেন। এই ব্যাপারটাতে ওরা বুঝতে পারে যে কোনো একটা ঘাপলা তো আছেই। এজন্য পরদিন সকালবেলাতেই জাজ এবং তার মাকে ডেকে পাঠানো হয়। তখন রান্ধাওয়াকে জিজ্ঞেস করে তোমার মা এরকম অশ্লীল কাজ কেন করেন, এগুলো ওনাকে করতে বারণ করে দিও তুমি। এই কথাটা শুনে জাজের মা জানায় আমি আসলে জাজের আসল মা নই, সবকিছু জাজ এখন ক্লিয়ার করে দিবে। কিন্তু জাজ এখানে কি ক্লিয়ার করবে সে কিছুই বুঝতে পারছিল না। তারপর সে বুদ্ধি করে বলে এটা আসলে আমার আন্টি হয়, আমার মা যখন মারা যায় তখন আমার বয়স খুব একটা বেশি ছিল না, 12 কি 15 হবে, কিন্তু আমার আন্টিও তখন ইয়াং। তারপর আমি ওনার কাছে গিয়ে বলেছিলাম আপনি আমার মা হবেন, আমাকে ছেলের মতো আপনি আদর করবেন। তখন তিনি আমার ওপরে দয়া করে আমার বাবাকে বিয়ে করে নিয়েছিলেন, আর এভাবেই আমার এরকম ইয়াং একজন মা হয়েছে। আর ওনার স্বপ্ন ছিল আসলে উনি ডান্স করবেন,
এই জন্য বাবাও আর ওনাকে বাধা দেয় না। এই কাহিনীটা শুনে অবশ্য ওরা বিশ্বাস করে, আর জাজের মাকে নিয়ে যে তারা প্রশ্ন উঠিয়েছিল এটা ভেবে কষ্টও পায়। এভাবেই কেটে যায় আরও কয়েক মাস। দুজনেরই ডেলিভারির সময় চলে আসে। ওদের দুজনকেও আবার এই একই হাসপাতালেই নিয়ে আসা হয়, যেখানে ওদের চেক আপটা করানো হতো। কয়েক ঘন্টার কষ্টের পরে ওদের দুজনের ফুটফুটে বাচ্চা হয়, আর জাজ হয়ে যায় জোড়া বাচ্চার বাবা, তাও আবার একটা বউ এবং একটা গার্লফ্রেন্ডের থেকে। এখানের ব্যাপার স্যাপার অবশ্য খুব ভালোভাবেই স্মার্টলি হ্যান্ডেল করছিল জাজ, কিন্তু কথায় আছে না যে সত্য বেশি দিন লুকায়িত থাকে না। এখানে প্রীত, বানি এবং প্রীতের ভাইরা লিফটে করে একটা জায়গায় যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আবার কম্পাউন্ডারের সাথে সেই লিফটের মধ্যে চলে আসে জাজ। তখন বানি ওকে নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দেয়। আর জাজ তো শুধু অবাক চোখে চেয়েছিল, সে বুঝতে পারছিল যে আজকে তার আর রক্ষে নেই। তখন প্রীত বলে, এটা তো আমার বাচ্চার বাবা। এটা নিয়ে আবার ওদের দুজনকের মধ্যে তর্ক বিতর্ক হতে থাকে যে জাজ কার বাচ্চার বাবা। কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনের আর বুঝতে বাকি থাকে না যে জাজ ওদের দুজনকেই ধোঁকা দিয়েছে। এতে প্রীতের ভাই তো খুবই রাগান্বিত হয়ে যায় এবং বন্দুকটা বের করে, একটা গুলিও চালায়। সেই গুলিটা গিয়ে আবার লিফটের বাটনে লাগে, পুরো বিল্ডিংয়ে অ্যালার্ম চালু হয়ে যায়। তখন কোনো মতে সেই লিফটের ভেতর থেকে বেরিয়ে আসে জাজ, দৌড়াতে থাকে, আর ওর পেছন পেছন দৌড়াচ্ছিল বাকি সবাই। এরকম অনেকক্ষণ চোর পুলিশ খেলার পরে ওরা সবাই মিলে চলে আসে সাদে। জাজের কাছে গিয়ে তখন প্রীত এবং বানি বলে, তুমি তো আমাদেরকে সত্যটা বলে দিলেই পারতে। এটা শুনে জাজ বানিকে বলে, আমার কি দোষ? তুমি তো আমাকে মুভ অন করতে বলেছিলে, তো আমি মুভ অন করেছি। তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তাহলে এখন আমার দোষ কিভাবে দিচ্ছ তুমি? আর প্রীতকে বলে, তোমাকে আমি অনেকবারই বলতে চেয়েছিলাম, কিন্তু যতবারই বলার জন্য তোমার কাছে গিয়েছিলাম ততবারই তোমার ভাইয়ের ভয়ে আমি বলতে পারিনি। তোমার ভাই তো সবসময় বন্দুক নিয়ে ঘোরাঘুরি করতো এবং আমাকে ধমকাতেই থাকতো, এজন্য এখানে আমার কোনো দোষই নেই। তবে চিন্তা করো না, আমি তোমাদের দুজনের দায়িত্ব নেওয়ার জন্যই প্রস্তুত। ওর মুখে এত সব কাহিনী শুনেও ওর ওপর রেগেছিল প্রীতের ভাই। তিনি কিছু একটা বলতে যাবেন তার আগেই জাজ বলে ওঠে, আমার ভাড়া করা মাকে তোমার বাড়িতে আমি রেখে গিয়েছিলাম, তার সঙ্গে তুমি কি করেছ? তার ওপরে তুমি খারাপ নজর দিয়েছ, তার সঙ্গে তুমি প্রেমের সম্পর্ক করে ফেলেছ। এটা কি তুমি ঠিক করেছ? যতই আমার ভাড়া করা মা হোক না কেন, তোমাদের সাথে তো আমি তাকে মা বলেই পরিচয় করে দিয়েছিলাম। আসলে ভালোবাসা কোনো সম্পর্ক মানে না। সাথে সেখানে থাকা সবার প্রেম লাইফটা সম্পর্কেও বলতে থাকে জাজ। যেমন রান্ধাবার যে সেক্রেটারি ছিল সে তার মেয়েদের সঙ্গে প্রেম করত, আর এই হাসপাতালের যিনি মেইন ডক্টর ছিলেন তিনি তার নার্সের সঙ্গে প্রেম করতেন। এখানে সবকিছু বলার পরে জাজ ইমোশনাল হয়ে ওদেরকে বলতে থাকে, তোমরা যদি আমাকে না চাও তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে মারা যাই। এটা বলেই রেলিংয়ের দিকে যেতে থাকে জাজ। ওকে সবাই বারণ করছিল কিন্তু কারো কথাই শুনছিল না, আর ওর অভিনয়টা চালিয়েই যাচ্ছিল। তখন বানি এবং প্রীত একে অপরকে বলে, জাজ আজ থেকে তোমার। ওরা দুজনের কথা দুজনেই ভেবে এরকম জাজকে ওদের জন্য স্যাক্রিফাইস করে দিচ্ছে। এই ব্যাপারটা ওদের মধ্যে অনেকক্ষণই চলে। বানি প্রীতকে বলছে জাজ এখন থেকে তোমার, আর প্রীত বানিকে বলছে জাজ এখন থেকে তোমার। কিন্তু একদম শেষে ওরা দুজনে ডিসাইড করে জাজকে ওরা কেউই চায় না, দুজনেই ছেড়ে দেয় জাজকে। এই ব্যাপারটাতে খুব বড় মাপের একটা শক খেয়ে যায় জাজ। এতদিন তার একটা গার্লফ্রেন্ড এবং একটা বউ ছিল, কিন্তু আজকে তাকে দুজনই ছেড়ে চলে গেল। তার পরপরই ওর ওপরে উড়ে আসে কিছু কবুতর এবং এটাতে পা ফসকে রেলিং থেকে পড়ে যায় জাজ। ওর ভাগ্যটা ভালো থাকায় নিচে একটা জাম্পিং টেবিল লাগানো ছিল, এর জন্য জানে বেঁচে যায় জাজ। সেখান থেকে ওদের দুজনের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে সোজা চলে আসে দেশে। একটা বারে বসে সে এবং তার বন্ধু গল্পগুজব করছিল। কিছুদিন আগ পর্যন্ত ওর কাছে দুইটা মেয়ে ছিল, আর আজকে সে পুরোই একা। এই বারে যে ওয়েটার মেয়েটা ছিল তাকেও প্রেমের অফার করে জাজ, কিন্তু সেও রিজেক্ট করে দেয়। এটাতে আরও বেশি মন খারাপ হয়ে যায় জাজের। তখনই দেখা যায় সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে চলে আসে। এসেই জাজকে বলে, আমাকে তুমি চিনতে পেরেছ? কিন্তু জাজ তোকে চিনতে পারছিল না। মেয়েটা তখন বলে, আমি তোমার স্কুলের সহপাঠী। আমার নাম কি ছিল এটা তুমি একটু মনে করার চেষ্টা করো। অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে জাজ বলে, ও আচ্ছা, তুমি তাহলে দিশা। মেয়েটাও খুশি হয়ে তখন বলে, তুমি তাহলে আমাকে শেষ পর্যন্ত চিনতে পারলে। এরপর জাজ গিয়ে ওকে জড়িয়ে ধরে, আর মনে মনে ভাবতে থাকে হয়তোবা আরও একটা মেয়ে তার জীবনে আসতে চলেছে। তবে আবারও ওর মন ভেঙে দিয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে দিশার বয়ফ্রেন্ডের এন্ট্রি হয়। ওরা দুজনে খুব তাড়াতাড়ি দুজনকে বিয়ে করতে যাচ্ছে। সেই ওয়েডিংয়ের সবকিছু প্ল্যান করতে বলে আবার জাজকে, ওকেই সকল দায়িত্ব দেয় এই ওয়েডিংটা কমপ্লিট করার। এই ব্যাপারটাতে জাজের মন তো ভেঙে চুর একদম চুরমার হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই দিশা এবং তার বয়ফ্রেন্ড ওখান থেকে চলে যায়। আর আবারও জাজ মন খারাপ করে বসে লাল পানি খেতে থাকে। ওর ভাগ্যটাই আসলে খারাপ। এমন কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করেই আবারও চলে আসে দিশা, আর জাজকে অবাক করে দিয়ে বলে, কেমন দিলাম তোমাকে? তুমি আমার অভিনয়টা একদমই বিশ্বাস করে নিয়েছো দেখছি। ওটা আমার বয়ফ্রেন্ড না, ওটা আমার শুধু বন্ধু, আর সে তো আমার বড় ভাইয়ের মতো। তখন জাজের মনে আবার লাড্ডু ফুটে যায়। সে বুঝতে পারে যে তার চান্স হয়তো বা আছে। তখন সে দিশাকে জিজ্ঞেস করে, তুমি কি সিঙ্গেল? দিশা বলে যে হ্যাঁ আমি সিঙ্গেল, আর তোমার কি অবস্থা? তখন জাজ ওর পেছনের দুইটা কাহিনী লুকিয়ে বলে, আমিও একদম পিওর সিঙ্গেল। ওদের দুজনের কাহিনীটা আবার শুরু হবে মনে হচ্ছে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। আসলে পার্সোনালি এই সিনেমাটা আমার কাছে একদমই ভালো লাগেনি। না এটাকে রোমান্টিক বলা যায়, আর নাই বা এটাকে কমেডি সিনেমা বলা যায়। ভারুণ ধাওয়ানের বাবা ডেভিড ধাওয়ান তার ছেলেকে সুন্দরী সুন্দরী মেয়ে তো দিয়েছে, কিন্তু ভালো একটা গল্প দিতে পারেনি। সিনেমাটা দেখে আমার এটাই মনে হচ্ছে যে হয়তোবা ভারুণ ধাওয়ানের ক্যারিয়ার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এটা ছিল একদমই আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কি মনে হয় সেটা তোমরা জানিয়ে যাও। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।